লেখিকা অনিন্দিতা সাহা মুখার্জির প্রমোশন। রাত তখন ৮টা। বিল্ডিংয়ের ৪তলাটা প্রায় ফাঁকা, শুধু টিমের জনা ৫জন, সবার সামনে ল্যাপটপ। শুরুতেই রোশনি বুঝে গিয়েছিল আজ রিভিউ মিটিংটা বেশ দেরি পর্যন্ত চলবে। ৬টায় শুরু করবে করেও ৭:৩০টার আগে শুরু হলো না। রোশনির ইচ্ছে হচ্ছিল বেরিয়ে যায় বাকিদের সঙ্গে। ওদের টিমের সবাইকেই চলে যেতে বলেছিলেন মিস্টার গুপ্তা, শুধু রোশনিকে থেকে যেতে বলেছিলেন। সাথে এটাও বলেছিলেন আজ ডিনারটা অফিসেই হবে, আর সেটা খাওয়ানোর দায়িত্ব রোশনির। অত বড় একজন মানুষ রোশনির টাকায় খেতে চাইছেন, মানে আজ রোশনির জন্য বিশেষ দিন। প্রায় ৭ মাস হলো আড়ালে আবডালে রোশনির কানে কথাটা অনেকবার এসেছে। এই ডেভেলপমেন্ট গ্রুপের একজনেরই প্রমোশন হতে পারে, রোশনি। ৫জন সিনিয়রের সবাই রোশনির খুব পরিচিত। তাদের মধ্যে ৩জনের সাথে তো দিন রাত ওঠা বসা। ভয় পাবে কেন তাহলে? মিটিং রুমের জানলার কাছ দিয়ে বাইরে তাকাতেই সবকিছু বড্ড নিঝুম আর একা লাগলো। বাইরের ঘুটঘুটে অন্ধকারটা যেন ঠিক ভালো লাগছে না, কেমন একটা ভয়ও পাচ্ছে। তখনই নিজের আইডি কার্ডটা একবার দেখলো সে। জুনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর। ঝকঝক করছে লেখাটা। আজ হয়তো এমন কিছু ঘটবে, ছোট মেয়েটা রাতারাতি বড় হয়ে যাবে। আইডি কার্ডে লেখাটা বদলে গিয়ে হবে সিনিয়র প্রজেক্ট লিড। ভেবেই ঠোঁটের কোণে হাসি খেলল। আসলে উন্নতির স্বপ্নগুলো পরিস্থিতি সামলাতে সাহায্য করে, মনোবল বাড়ায়। ৫জন বসে আছে টেবিল ঘিরে। কেউ কাগজ উল্টে পাল্টে দেখছে, কেউ ল্যাপটপ থেকে টুকটাক প্রশ্ন করছে রোশনিকে, আবার কেউ পড়ন্ত চোখে তাকিয়ে আছে রোশনির দিকে। রোশনি জানে আজকের মিটিং শুধুই রোশনির জন্য। এই যে এরা পেপার ঘাঁটছেন, প্রশ্ন করছেন, সবকিছুর কেন্দ্র রোশনি। কেমন একটা অনুভূতি হচ্ছে, উঁচুতে পা রাখার অনুভূতি বোধহয় এমনই হয়। সো রেডি ফর দ্য বিগ নিউজ? ল্যাপটপ থেকে মুখ তুলে জিজ্ঞাসা করলেন মিস্টার গুপ্তা। গোফের ফাঁকে সেই চেনা হাসি। এই হাসি রোশনি বহুবার দেখেছে। চাকরি পাওয়ার দিনও এই রুমে কংগ্রাচুলেশনস বলতে এরকমই হাসি হেসেছিলেন তিনি। এই কোম্পানির এক ডিরেক্টর। বাকিরাও যেন একটু অন্যভাবে হাসছে, যেন সেটা সাধারণ হাসি নয়, সাফল্যের খবর দেওয়ার হাসিও নয়। কিন্তু রোশনি, আমি দেখছি তোমার কিছু ক্লায়েন্ট ভালো ফিডব্যাক দেয়নি। কেউ কেউ লিখেছে নট স্যাটিসফাইড, ডিলেড সাবমিট। বরুণ সেন বললেন। রোশনি নিজেকে সামলে বলল, চেষ্টা করি স্যাটিসফাই করার, ডিলে না করার। প্রজেক্টের প্রেশার থাকলে সাবমিশন ডিলে হয়ে যায়। এটা কি বলল রোশনি? আজ তোর প্রতিটা কথার দাম, এতে যদি সবটা আটকে যায়। আসলে স্যার সবাই জানে, সঞ্জয় স্যারকে জিজ্ঞেস করতে পারেন। আমি কোয়ালিটির ওপরে বিশ্বাস করি। কোয়ালিটির কাজ চাইলে একটু ডিলে হবে, সেক্ষেত্রে সবাই সবসময় স্যাটিসফাই থাকবেন এমনও নয়। বুদ্ধিমানের মতোই উত্তর দিল রোশনি, সামলে নিয়েছে। শান্তনু চৌধুরী ডিপার্টমেন্ট হেড হেসে বললেন, কিন্তু রোশনি, স্যাটিসফাই না করতে পারলে আজকের দিনে কেউ কিছু করবে না। কথাগুলো বলার সময় তার চোখের ভাষা অন্যরকম ছিল, সেটা বুঝতে অসুবিধা হলো না। তবু রোশনি শান্ত থাকার চেষ্টা করলো। ইয়েস স্যার, বাধ্য হয়ে বলল, কারণ ওই মুহূর্তে সবকটা চোখ ওরই দিকে। নিজের অজান্তেই পোশাকটা একটু ঠিক করে নিল সে। আজ শুক্রবার, ক্যাজুয়াল ডে, তাই জিন্স আর টি শার্ট পরে এসেছে রোশনি। রোশনি বিশ্বাস করে পোশাক মানুষ নির্ধারণ করে না, যা ঠিক মনে হয় সেটাই পরা উচিত। তাই পরেছে, কিন্তু এখন মনে হচ্ছে এই পোশাকটা বোধহয় নিরাপদ নয়। হঠাৎ বরুণ, প্রজেক্ট ম্যানেজার, ফাইল থেকে চোখ তুলে অত্যন্ত সিরিয়াস ভাবে বলল, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে রোশনি, প্রমোশন শুধু কাজের ওপর নির্ভর করে না। রোশনি বিস্মিত। মানে? সঞ্জয় আরাম চেয়ারে হেলান দিয়ে বলল, মানিয়ে চলতে হয়, একটু রিল্যাক্সড হতে হয়, বুঝলে? কি মানিয়ে নেওয়ার কথা বলছে এরা? কি মানাবে সে? লাগবে না ওর প্রমোশন, এইভাবে তো নয়। যথেষ্ট ভালো কাজ জানে রোশনি। ঠিক তখনই রুমের বড় দরজা খুলে ঢুকলো দশরথ দা। হাতে ট্রে, পিছনে রাকেশ। তার হাতে রঙিন কয়েকটা বোতল আর কিছু বাক্স। খাবার এনেছে নিশ্চয়ই। ওদের দেখে রোশনি একটু সাহস পেল। রাকেশ 6টা প্লেটে চাউমিন আর চিলি চিকেন বেড়ে দিল। দশরথ গ্লাস সাজাচ্ছে, কিন্তু দশরথের মুখটা অস্বাভাবিক থমথমে। ওরা বেরিয়ে যাওয়ার সময় সঞ্জয় চিৎকার করে বলল, দশরথ দা, দরজাটা লক করে যেও, রাত বাড়ছে। একটা যুবতী সুন্দরী মেয়ে একা, নিরাপত্তার ব্যাপার আছে তো। রোশনি খেয়াল করলো দরজাটা ভিতর থেকে লক হয়ে গেল। ওর গলা শুকিয়ে এলো।
দরজাটা লক করলেন কেন? রোশনি জিজ্ঞেস করলো শান্ত কিন্তু দৃঢ় স্বরে। বরুণ আঙুল দিয়ে টেবিল ঠুকতে ঠুকতে বলল, প্রাইভেসি রোশনি, এখানকার কথাগুলো বাইরে গেলে যদি ভুল বোঝাবুঝি হয়। মিস্টার গুপ্তা গ্লাস ঠোঁটের কাছে তুলে নিয়ে হাসলেন। তোমার শরীরী ভাষা দেখলে কিন্তু বুঝতেই পারছি তুমি খুব স্মার্ট গার্ল। রোশনি অবাক, একজন ডিরেক্টর এভাবে কথা বলছে? শরীরের ভেতর কেঁপে উঠল অপমান আর রাগ। ঠিক তখনই মাথায় বিদ্যুতের মতো একটা চিন্তা এলো। ধীরে ধীরে ব্যাগে হাত ঢুকিয়ে ফোনটা বের করলো, এমন ভঙ্গি করলো যেন কিছু একটা পড়ছে, কিন্তু আসলে রেকর্ড বাটনটা অন করে টেবিলের ওপর রেখে দিল। বরুণ উঠে দাঁড়িয়ে বলল, তুমি রেকর্ডার অন করলে? ফোনটা বন্ধ করো। রোশনি, এভাবে কথা বলা যায় না। আর তুমি ভাবছো কি এমনি এমনি সব পাওয়া যায়? বলেই ফোনটা কেড়ে নিল বরুণ। রোশনি অসহায় হলেও মাথায় শুধু একটাই কথা ঘুরছে, এটা কি পুরনো কোনো মহাভারত? এখানে যদি কেউ তাকে খোলামেলা হতে বলে, এটাই আজকের দিনের বস্ত্রহরণ? না, দ্রৌপদী হতে পারবো না আমি, কিছুতেই না। রোশনি উঠে দরজার দিকে এগিয়ে লক ঘুরিয়ে খোলার চেষ্টা করলো। তার পা মাথা সব যেন আগুনের মতো দ্রুত। সামনে বসে থাকা দুর্যোধন কর্ণরা তখন সুরাপানে ব্যস্ত। খুব তাড়াতাড়ি করতে হবে সব। না, ও দ্রৌপদী নয়। সোজা বেরিয়ে গেল সে মিটিং রুম থেকে। বাইরে হাওয়াটা ঠান্ডা আর তার স্পর্শে রোশনির বুকের ভেতরটা শান্ত হলেও যুদ্ধ শুরু হয়ে গেছে। কারণ রোশনি বুঝতে পারছে পিছনে পায়ের আওয়াজ। ওদের দ্রুততা শক্তির সাথে পারবে তো? হাঁটতে হাঁটতে রোশনি বুঝলো পায়ের আওয়াজটা আরো কাছে চলে এসেছে। 4 তলার করিডোরটা ভয়ঙ্কর রকম ফাঁকা। শুক্রবার, তার ওপর রাত 8:30। অফিসের সবাই যখন সপ্তাহ শেষের আরামে নিজেকে নিয়ে ব্যস্ত, এ কি অসহায়তার দাপটে পড়ল রোশনি। কোনো রকমে বরুণ সেনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ব্যাগে ঢুকিয়েই পালিয়ে এসেছে রোশনি। কি করে বুঝলো বরুণ যে রোশনি রেকর্ডার অন করে রেখেছে? কি সাংঘাতিক চালাক ওরা। চালাকি তো, না হলে এভাবে রোশনিকে ফাঁসাতে পারে? পায়ের আওয়াজগুলো কাছে এসে গেছে, আর রোশনি লিফটের কাছে। লিফটটা 4 তলাতেই দাঁড়ানো, তার মানে দশরথ দ্বারা যাওয়ার পর নিশ্চয়ই কেউ উঠেছে। আছে কেউ? সে যেই থাক, এখন তাড়াতাড়ি লিফটের দরজা খুলে ঢুকে ওরা ঢোকার আগে বন্ধ করে দিতে হবে। রোশনির হৃৎপিণ্ডটাও যেন লিফটের সেই আলোয়ের মতো টিমটিম করছে রোশনির বুকে। এক্ষুনি হয়তো ফেটে যাবে। রোশনি, স্টপ, এটা খুব ভুল হচ্ছে, তুমি ভুল ইন্টারপ্রেট করছো আমাদের, স্টপ। রোশনি শুনল পেছনে ওর খুব প্রিয় আর চেনা গলা। সঞ্জয়, ওদের টিম লিডার। অফিসে জয়েন করা থেকে যে নিজের হাতে রোশনিকে তৈরি করেছে, এই সঞ্জয়। আজ দিনটা আসার জন্য সঞ্জয়ের অবদান কম নয়। অফিসে একসাথে 9 ঘন্টা কাটায় ওরা। রোশনির মায়ের হাতের আলু পরোটা ভীষণ প্রিয় সঞ্জয়ের। সঞ্জয় নেপাল ঘুরতে গিয়ে কি সুন্দর একটা গিফট এনেছিল রোশনির মায়ের জন্য। মা হয়তো মনে মনে মেয়ের জন্য পছন্দ করতে শুরু করেছে সঞ্জয়কে। আর রোশনি ভরসা করেনি। কান্না পেলেও যেন জল বেরোচ্ছে না চোখ দিয়ে। এই 5 জনের মধ্যে সঞ্জয়ের পোস্টটা সব থেকে নিচু। হয়তো ওপরের চাপে এইসব করছে, কিন্তু তাও। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দুঃশাসন যখন দ্রৌপদীর চুল ধরে টানতে টানতে সভায় টেনে আনে, ভীম সহ্য করতে পারেনি। দ্রৌপদীর অপমান দেখে ভীম শপথ নেন দুঃশাসনের বুক চিরে তার রক্ত পান করবেন, দুর্যোধনের উরু ভাঙবেন। ভালোবাসার এমনই জোর। কিন্তু সঞ্জয়, ও তো দেখাতো কতটা যত্নশীল রোশনির ওপর। কিন্তু আজ লিফটে ঢুকে দাঁড়িয়েছে রোশনি। লিফটের গ্রিলটা টানতে যাবে তার আগেই উঠে পড়েছে সঞ্জয়, বরুণ। দুজনে লিফটে উঠে দাঁড়িয়েছে রোশনির খুব কাছে। ওদের মুখ দিয়ে বেরোনো গন্ধে গা গুলিয়ে উঠল রোশনির। রোশনি ড্রিঙ্ক করে। অফিস পার্টিতে এগুলো চলে। রোশনির মাই বলেছে জীবনের সব স্বাদ গ্রহণ করো, কিন্তু মাটিতে পা রেখে। এখন ওদের গা দিয়ে আসা গন্ধে কেমন ঘৃণা লাগছে ওর। দোষটা আসলে রঙিন তরলের নয়, দোষটা বিশ্বাসের, দোষটা অপমানের। রোশনি, আমরা তো তোকে হেল্প করতে চেয়েছিলাম। প্রমোশন শুধু কাজের ওপর হয় না, এটা বুঝতে হবে। সঞ্জয় রোশনির হাত দুটো ধরে বলল। এই হাত আগেও ধরেছে সঞ্জয়। শরীরে শিহরণ খেলেছিল, তখন রোশনির ভালো লেগেছিল। কিন্তু আজও শিহরণ জেগেছে, সেটা রাগে, ঘৃণায়, অপমানে। লিফট চলছে কিন্তু যেন খুব ধীরে। আসলে তারাটা রোশনির। যতক্ষণ না পুরো বিল্ডিং এর মেন গেটে পৌঁছবে ততক্ষণ নিরাপদ নয়। ভাই, কি মেয়ে এটা! প্রমোশন পেতে গেলে মেয়েরা শুয়ে পড়ছে আজকাল। আর একে দেখো, শুধু তো খেতে বলেছি। বরুণের কথাগুলো সবসময় বিষের মতো।
রোশনি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা চেয়েছিলাম তোমাকে একটু দেখে নিতে। একটা পোস্ট, একটা প্রমোশন শুধু কাজ দেখে হয় না। অনেক সময় অনেক ক্লায়েন্ট তোমাকে এরকম পরিস্থিতিতে ফেলতে পারে। কি করবে তখন? এভাবে পালাবে নাকি বুদ্ধি দিয়ে বেরিয়ে আসবে? বরুণী প্রশ্নটা করলো রোশনিকে। লিফট একতলা ছেড়ে গ্রাউন্ডে ঢুকছে। ক্লায়েন্ট এইসব বলবে কেন? কিসের জন্য? ওদের কাজ দরকার নাকি এইসব? প্রমোশন কি এতই কঠিন? ছেলেদের ক্ষেত্রেও একই প্রশ্নগুলো মাথায় পরপর আসছে, কিন্তু উত্তর দেওয়া নেওয়া কোনোটাতে ইচ্ছে হচ্ছে না রোশনির। এখন একটাই টার্গেট, মেইন গেট। লিফট গ্রাউন্ড ছুঁয়েছে। নামতে চাইল রোশনি, আটকে দিল সঞ্জয় আর বরুণ। ঘিরে রেখেছে দুজনে মিলে। রোশনি, গল্পটা এভাবে শেষ করে যেও না, পরিণাম ভালো হবে না। আমরা তোমার সাথে এমন কিচ্ছু করিনি যে তুমি এত সিন ক্রিয়েট করছো। বরুণের চোখে আগুন, আর সঞ্জয় আহত চোখে দেখছে রোশনিকে। কিছু করনি মানে? ইন্টারভিউ টেবিলে কি এরকমই হয়? রোশনি জিজ্ঞেস করলো। সঞ্জয় বলল, কি হয়, কি করেছি আমরা? রোশনি চুপ। সত্যি তো কিছু করেনি ওরা। সেই সুযোগ দেয়নি রোশনি, কারণ ও পালিয়ে এসেছে। আর যদি থেকে যেত তাহলে হয়তো। আর ভাবতে পারছে না রোশনি, কিন্তু এই মুহূর্তে উত্তর দিতে পারছে না। ওরা কি করেছে সেটা একমাত্র রোশনির সিক্স সেন্স জানে। ওদের নজরে কত নোংরামি ছিল সেটা রোশনি জানে। এগুলো মুখে কিভাবে বোঝাবে? আর শুনে এরা ইগনোরই করবে সেটাও জানে রোশনি। কেন করছো রোশনি এমন? চলো ওপরে, ইন্টারভিউ শেষ করো, আমি নিজে তোমায় কাকিমার কাছে পৌঁছে দেব। সঞ্জয় আবার হাত ধরল রোশনির। রোশনি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো হাত দুটো, আরো চেপে ধরল সঞ্জয়। রোশনির চোখ দুটো জলজল করে উঠল। মায়ের নামটা তুমি ওই মুখে নিও না দয়া করে, বলল রোশনি। কেন বেকার বেকার সিন ক্রিয়েট করছো? সিসিটিভি আছে, ভুল বুঝবে তোমায় সব। বরুণ স্মার্ট হওয়ার চেষ্টা করলো। সঞ্জয় তখনও ধরে আছে রোশনিকে। রোশনি হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করলো। এমন ভাব যেন সঞ্জয় বরুণ খুব খারাপ কিছু করেছে। কাঁদতে কাঁদতেই রোশনি বলল, সিসিটিভি যদি বলো সেটাই কিন্তু লিফটের ঘটনাও পরিষ্কার দেখা যাবে। হাত দুটো ছেড়ে ছিটকে গেল সঞ্জয়। বরুণও চোখ মুখ গোল গোল করে থমকে গেল, যেন বড্ড বোকা বনে গেছে। ওদের ছেড়ে দেওয়া দেখে দৌড়ে লিফটের দরজা খুলে দৌড়ে পালালো রোশনি। মাথাটা চক্কর খেলো। যা হোক, এখন বাচ্চাটাই মুখ্য। এখান থেকে বেরিয়ে কি বাড়ি যাবে নাকি সোজা পুলিশ স্টেশন? কি বলবে গিয়ে? সত্যি তো কিছু করেনি ওরা, করতে পারতো। তার প্রমাণ কিভাবে দেবে রোশনি? চিন্তা করতে করতে দৌড়াচ্ছে রোশনি। পিছনে নেই ওরা বুঝতে পারছে, কিন্তু দৌড়াবেই। সিসিটিভিতে উঠুক যে রোশনি দৌড়াচ্ছিল। আচ্ছা, গায়ে না হাত দিক, যেটুকুই করুক সেটা কি অপমান নয়? এত সাহস দেয়নি রোশনি ওকে। মানহানি হয়েছে ওর। ভাবতে ভাবতে মেন গেটে পৌঁছে রোশনি দেখল গেটের লোহার শাটারটা অর্ধেক নামানো। বিল্ডিং এর গার্ড, মাঝবয়সী লোকটা চেয়ারে আধশোয়া। ঘড়িতে 9:30 বাজে বোধ হয়। সারাদিন খেটে একটু শুয়ে বিশ্রাম নিচ্ছে বোধ হয়। রোশনি চিৎকার করলো, দাদা শাটারটা তুলুন এখনই। গার্ডটা চমকে উঠে দাঁড়ালো। অবাক হয়ে দেখছে রোশনিকে। হয়তো ভাবছে এত রাতে যখন সব অফিস বন্ধ, এই মেয়েটা কোথা থেকে আসলো? এই বিল্ডিংয়ে কম করে 12টা অফিস, তাতে কম করে সব মিলিয়ে 100টা মেয়ে। এদের মধ্যে একজন গার্ড রোশনিকে কিভাবে মনে রাখবে? ওকে যেতে দিও না, ওর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, ঠিক হয়ে যাবে। রোশনি দেখলো ছুটতে ছুটতে আসছে সঞ্জয় আর বরুণ। গার্ডটা দ্বিধায় পড়েছে। রোশনি তার দিকে তাকিয়ে বলল, দাদা আপনি যদি গেটটা না খুলে দেন তাহলে আপনি জানেন আমি কি করব। যখনই বেরোই পুলিশের কাছে যাব আর বিল্ডিং এর সিসিটিভি ফুটেজে চেক করতে বলবো। এটা শুনে গার্ডটা যেন ভয় পেয়ে গেল, আরো পিছিয়ে গেল। গেট খুললেই যদি পালিয়ে পুলিশের কাছে যায়। রোশনি গার্ডটার কাছে গিয়ে হাত দুটো ধরে বলল, কাকু আমি যদি তোমার মেয়ে হতাম, ধরো তোমার মেয়েকে কিছু লোক অপমান করছে, ইজ্জত নিয়ে টানাটানি করছে, পারতে বাবা হয়ে দেখতে? বলেই কাঁদতে শুরু করলো। ওদিকে সঞ্জয়রা বড় করিডোর শেষ করে লম্বা রাস্তা পেরিয়ে আসছে। এদিকে গার্ড একটানে শাটারটা উঠিয়ে দিল। বরুণ গর্জে উঠল, রোশনি তুমি এটা খুব বড় ভুল করছো, তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে। রোশনি গেটের বাইরে বেরিয়ে দাঁড়িয়ে তাকালো। এবার তার চোখে ভয় নয়, একটা জেদ, একটা ক্রোধ, একটা আগুন। আমার কেরিয়ার শেষ হবে কি শুরু হবে সেটা আমি ঠিক করব। আপনাদের ভুলগুলো ঢাকতে নিজের সম্মান বিক্রি করব না। রাতে ঠান্ডা হাওয়া মুখে লাগতেই মনে হলো এই মুহূর্তটা এসে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ। সামনেই প্রধান সড়ক, ট্যাক্সি পাওয়া পর্যন্ত অনেকটা হাঁটতে হবে, তবু নিরাপদ, পেছনে কেউ নেই। খানিকটা নিশ্চিন্তে হাঁটতে হাঁটতে সে নিজের ফোনটা ব্যাগ থেকে বের করলো। মাকে একটা ফোন করতে হবে, কে জানে এত রাত দেখে ফোন করছে কিনা। স্ক্রিন অন হতে রোশনি একদম থেমে গেল। রেকর্ডিং অন, সে কি করে সম্ভব? বরুণ বন্ধ করেনি?
সাবধানে স্টপ করলো রোশনি। 16 মিনিট 17 সেকেন্ড। রোশনি ইয়ারফোনে লাগিয়ে প্লে করলো সঞ্জয়ের কণ্ঠ। মানিয়ে চলতে হবে রোশনি, বরুণের গলা। এমনি এমনি সব পাওয়া যায় না। আর শেষে মিস্টার গুপ্তার সেই অসভ্য হাসিটা। রোশনির ঠোঁটের কোণে এক টুকরো কঠিন হাসি ফুটে উঠল। সামনে ট্যাক্সি দাঁড় করানো। রোশনি ডাকলো, ট্যাক্সি। লোকটা জানলা দিয়ে তাকাতেই রোশনি বলল, যাদবপুর থানা। এখন লড়াই শুরু হবে, প্রমোশনের লড়াই। সেটা চাকরিতে না হোক, একজন নারী হিসেবে অবশ্যই। দ্রৌপদীর মতো মানিয়ে নেওয়া নয়, প্রতিবাদের মাধ্যমে প্রমোশন। রোশনি ট্যাক্সি থেকে নেমে থানার সামনে দাঁড়ালো। রাত প্রায় 10:30। শহর নিস্তব্ধ, শুধু দূরে দূরে গাড়ির হর্ন আর বাতির ঝিকিমিকি। ট্যাক্সি থেকে নেমেই রাতের কলকাতার গন্ধটা নাক দিয়ে টেনে নিল রোশনি। মহানগরী যেন সবসময় মোহময়ী। এই রাতে ওর রূপে যেন নেশা আছে। এখন এই অনেকটা রাতে ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে মনে হচ্ছে রোশনির যে মনে সাহস থাকলে আর আত্মবিশ্বাস থাকলে কোনো কাজই কঠিন নয়। কিন্তু রোশনির থানা অবধি পৌঁছে যাওয়াটা কি ঠিক হলো? আজকে ওর সাথে কিচ্ছু করেনি। যে কথাগুলো বলেছে সেগুলো বড্ড প্রচলিত, অনেকেই বলে থাকে, কিন্তু সেই কথাগুলো কি সত্যি শোভনীয়? ওদের দৃষ্টি, বাঁকা হাসি, এগুলো কি অপমান নয়? এগুলো কি মানহানি নয়? এগুলো মেনে নেওয়ার পরিণামই তো ভয়ঙ্কর হতে পারে। রোশনি মডার্ন, রোশনি সিগারেট খায়, রোশনি পুরুষ সহকর্মীদের সাথে বসে ড্রিঙ্ক করে, রাত করে বাড়ি ফেরে, কিন্তু তার মানে এটা নয় রোশনি অশালীন, অসভ্য। ও ঠিক বোঝে কতটুকু করা উচিত আর কোনটা ওর জন্য নিরাপদ নয়। আর এটা সবাইকে বুঝিয়ে দিতে হবে যে রোশনির সাথে যা ইচ্ছে তাই করা যায় না, ও খেলো নয়। রোশনি জানে সঞ্জয় বাকিদের বলছে যে রোশনি খুব ব্রড মাইন্ডেড, প্রমোশনের জন্য অনেক কিছু করতে পারে। রোশনি ব্রড তো অবশ্যই, কিন্তু মিন নয়। এই ভাবনাগুলো বুকের ভেতর আরেক প্রস্থ ঝড় তুলল। শ্বাস নিতে গিয়েও মনে হচ্ছে রাগ আর প্রতিরোধের আগুন তার ফুসফুসে জ্বলে উঠছে। না, আর দ্বিধা নেই। থানার ভেতরে ঢুকতেই হালকা ধুলো, কাগজের শব্দ আর গরম আলো সব মিলিয়ে জায়গাটা আরো কঠিন লাগলো। আরো অস্বস্তি হলো ডিউটি অফিসারের ঘুমন্ত চোখে সন্দেহ মিশিয়ে তাকিয়ে থাকা। এই গিলে খেতে আসা দৃষ্টিটায় নিতে পারে না রোশনি, খুব অস্বস্তি হয়। রোশনি বলল, এফআইআর করাতে চাই। পুলিশ চোখে চশমাটা ঠিক করে বলল, কার বিরুদ্ধে? কোনো ছেলে নিশ্চয়ই। ওনার বুদ্ধির তারিফ করতে হয়। কেমন যেন খুব নিজের মনে হচ্ছে ভদ্রলোককে। আসলে শহর জুড়ে এই ঘটনা অহরহ। কিন্তু না, আর হতে দেবে না। অল্পতেই প্রতিবাদ হোক। কোনো বড় ঘটনা একদিনে ঘটে না। ছোট্ট ছোট্ট থেকে হঠাৎ বড় ঘটনা তৈরি হয়। অফিসার জিজ্ঞেস করলেন, এত রাতে একা কোথায় ছিলেন? প্রত্যেক প্রশ্ন যেন সন্দেহের কাঁটা। রোশনি দরজার সামনে থেকে ধীরে ধীরে ডেস্কের সামনে গিয়ে দাঁড়ালো। পায়ের ধাপ মাটিতে ধূপ ধূপ শব্দ তুলল, দমিয়ে রাখা রাগের শব্দ। চোখ দুটো টকটকে লাল। কিভাবে মানুষজন মেয়েদের অবলা? কে কখন কোথায় যাবে সমাজ ঠিক করে দেবে। আমি একা, এত রাতে অফিসে ছিলাম। রোশনি বাঁকা সুরে বলল। অফিসার এবার মুখটায় বিরক্তি এনে বলল, তাহলে আর দোষ কার? কি বলতে চাইছেন? রোশনির গলায় হুঙ্কার। আপনি কি বলতে চাইছেন? চারিদিক যখন মহিলারা নিয়ন্ত্রণ করছে সেই সময় দাঁড়িয়ে আপনি বলছেন এত রাতে মেয়েদের বেরোনো ঠিক না? কেন ঠিক না? উত্তর দিন। রীতিমতো চিৎকার করছে রোশনি। মেয়েদের চিৎকারে যে এত দম সেটা বোধহয় জানতেন না অফিসার, তাই বোধহয় ভেতর ভেতর বেশ চমকেছেন। মেয়েদের গলায় এত জোর বোধহয় উনি দেখেননি। বলুন, মেয়েদের রাতে বেরোনো ঠিক না কেন? জিজ্ঞেস করলো রোশনি। ওই যে বললেন ছেলেরা কি সব করেছে, আসলে রাত জিনিসটা ভালো না, তাই একটু সাবধানে থাকাই ভালো। সন্ধে সন্ধে বাড়ির মেয়ে বাড়ি ঢুকে গেলে ব্যাস নিশ্চিন্ত। আর যদি বাড়ির মেয়ের বাইরে কাজ থাকে? রোশনি রীতিমতো কাঁপছে। দেখছে অফিসারকে। ওনার বয়সটা কত হবে আন্দাজ করতে পারছে নাও। বাবা মারা গেছে অনেক ছোটবেলায়। রোশনির মা তখন মাত্র 32, সুন্দরী। কম অপমান সহ্য করতে হয়নি একা মেয়েকে মানুষ করতে গিয়ে। পরিবার থেকে এসেছিল অনেক অপমান। কই, মা তো ঘরে লাগোয়া মুদিখানা থেকে 9টার মধ্যেই ঘরে ঢুকে যেত। তাহলে মাকে এত কেন মানহানির মুখোমুখি হতে হয়েছিল? প্রশ্নটা করবে ভাবছে, তার আগে অফিসার রেগে গজগজ করতে করতে খাতা খুলছে। বিড়বিড় করে বলছেন, অফিস না ছাই, কোথা থেকে গিলে নেচে কুদে আসছে। জোরে হাতটা দিয়ে মারলো টেবিলে রোশনি। চিৎকার করে বলল, যদি সেখান থেকে ফিরি, সেই জায়গাটাই বা কেন নিরাপদ নয় মেয়েদের জন্য? নাচতে গেলেও কেন সেটা নিরাপদ হবে না? নাচতে যাওয়া, রিল্যাক্স করতে যাওয়া কি খারাপ? নিরাপদ নয়। খাতার দিকে তাকিয়ে বললেন অফিসার। মাথায় রক্ত উঠে গেল রোশনির। আপনারা কি করছেন তাহলে? সরকার চাকরিটা দিয়েছে কি বসে বসে জ্ঞান দেওয়ার জন্য? কি সাংঘাতিক হুঙ্কার, চোখে আগুন। এই আগুনটাই যদি দ্রৌপদীর চোখে থাকতো।
যেদিন সভার মাঝখানে অপমানের মুখোমুখি দাঁড়িয়ে দ্রৌপদী শুধু প্রশ্ন করেছিলেন, এ কি ন্যায়? ভাই, ন্যায় অন্যায় তো বুঝতেই পারছো, তাহলে ওরা যা বলল করতে গেলে কেন? দ্রৌপদীর বস্ত্রতে হাত দেওয়ার সাহস পেল কি করে দুর্যোধনরা? এই প্রশ্নগুলো বারবার আসে রোশনির মনে। হঠাৎ মনে পড়ল লিফটের কথা। যদি সহ্য করতো রোশনি কি হতো? শেষ হয়ে যেত সব, মান ইজ্জত সব। কি হয়েছে বলো? বিরক্ত মুখে অফিসার বললে বিরক্তটাকে পাতা দিল না রোশনি। কি ঘটেছিল পরপর বলতে থাকলো। ডিউটি অফিসারে ভ্রু কুঁচকে গেল, তারপর চোখ তুলে বলল, প্রমাণ? রোশনি ধীরে ধীরে চোখে চোখ রেখে বলল, রাতে অফিসে তার বস দরজা লক করে বললেন প্রমোশন চাইলে রিল্যাক্সড হতে হবে, এরপরও বলবেন প্রমাণ? থানা নিস্তব্ধ। রোশনি আরো কাছে এলো অফিসারের। আমি বেঁচে পালিয়ে এসেছি বলে কি মামলা নেবেন না? অপমানের সামনে দাঁড়িয়ে শেষ অবধি চুপ থাকলে কি ন্যায়ের হতো? সিট ডাউন, উই আর টকিং ইউর এফআইআর রাইট নাও। রোশনি দেখলো আরেকজন পুলিশ অফিসার ভেতর থেকে বেরিয়ে এসে বললেন, বয়স হয়তো দুজনের একই, কিন্তু যিনি এইমাত্র এলেন অনেক দীপ্ত, অনেক ভালো, অনেক নমনীয়। না, সবাই বোধহয় এক নয়। বিষয়টা পুরুষের নয়, বিষয়টা শিক্ষার, মনুষ্যত্বের। রোশনি বসে পড়ল। হাত এখনো কাঁপছে, কিন্তু সেটা ভয়ে নয়, ক্ষোভের কম্পন। রোশনি ব্যাগ থেকে ফোন বের করলো, প্লে করলো। এমনি এমনি সব পাওয়া যায় না। তোমার শরীরী ভাষা, রিল্যাক্সড হয়ে গেলে পোস্টটা তোমার। অফিসারের চোখে রাগ, লজ্জা, পুরুষ জাতির প্রতি যে একজন পুরুষের ঘৃণা, সেটা এই প্রথম দেখল রোশনি। সুবীর বলে হুঙ্কার দিলেন ভদ্রলোক। তারপর বললেন, আমি গাড়ি দিচ্ছি, বাড়ি চলে যাও। সোমবার আমি নিজে তোমাকে সকাল 9টায় বাড়ি থেকে নিয়ে সোজা যাব তোমার অফিসে। তার আগে তুমি আগ বাড়িয়ে কিছু করবে না। ওরা যোগাযোগ করতে চাইলে, বিশেষ করে সঞ্জয়, ইগনোর করবে। এই দুদিন নাচ গান মস্তি করে কাটাও। স্যার, আমি কি ভুল করলাম ওদের নামে এফআইআর করে? জিজ্ঞেস করলো রোশনি। অফিসার উঠে বললেন, না করলে আরো ভুল করতে। শুরুটা ছোট দিয়েই হয়, আর সেটা নির্মূল করে দিলেই ব্যাস। তবে তোমার প্রমোশন তো দূর, চাকরিটা থাকলে হয়। রোশনি হেসে বলল, স্যার, কাজ জানি, চাকরি নিয়ে চিন্তা নেই, আর প্রমোশন মানুষ হিসেবে হলেই হলো। অফিসার অবাক হয়ে বললেন, মানে? রোশনি বলল, মনে করুন দ্রৌপদীর বস্ত্রহরণের দিনটা। সেদিন যদি উনি বেঁকে বসতেন, প্রতিবাদ করতেন, তাহলে আমরা, মানে ওনার পরবর্তী জন্মকে, এত অপমান করার সাহস পেত না দুর্যোধনের পরবর্তী জন্মরা। হো হো করে হেসে উঠলেন অফিসার। বললেন, প্রমোশনই হলো বটে। বাইরে গাড়ির হর্ন বাজছে। একবার দুবার বেজে থেমে গেল। রোশনি বুঝে গেছে বাইরে দাঁড়িয়ে আছেন অফিসার রজত সিংহ। ওনার তো আসার কথাই ছিল, সেরকমই তো বলেছেন। বাটিতে দুধের মধ্যে কর্নফ্লেক্সগুলো নেতিয়ে একটা মণ্ড তৈরি হয়েছে। গলা দিয়ে আর নামছে না। কি যে কাটবে দিনটা। চাকরিটা কি আদৌ থাকবে? কাল অনেকগুলো জায়গায় সিভি সেন্ড করেছে। রায় যাই হোক, ওই কোম্পানিতে আর নয়। মা, আসছে। রোশনি চিৎকার করে বলতেই ছুটে এলেন অমৃতা। মেয়ের মাথায় হাত বুলিয়ে বিড়বিড় করে কিছু বললেন। তারপর মেয়ের কানে বললেন, জিতে আয় আজ দিনটা। অনেকের জবাব, যেগুলো দেওয়া হয়নি, দিয়ে আয়। তোর মধ্যেই জানবো আমি জবাব দিলাম। তোর ফুল জেঠুকে, রাঘব পিসাকে, এমনকি তোর ঠাকুমাকে। ঠাকুমাকে? জিজ্ঞেস করলো রোশনি। অমৃতা বললেন, তোর ঠাকুমা। কে বলল মানহানি শুধু ছেলেরা করে? মেয়েরা এতে আরো পটু, শুধু ওদের ধরনটা আলাদা। যা পালা, জিতে ফিরলে সব গল্প বলবো। বাইরে আসতেই দরজা খুলে বসতে রজত দিলেন নিজেরই পাশের সিটে। পিছনে আরেকজন বসে। রোশনির সামনের আয়না দিয়ে দেখল ভদ্রলোককে। কঠোর মুখ, তবুও চোখে এক অদ্ভুত কোমলতা। রোশনি সকালেও জানত না যে আদৌ আসবে কিনা। বিশ্বাস হচ্ছে না ওর মতো একজন সাধারণ মেয়ের সাধারণ বিষয়ের জন্য মানুষটা ছুটে আসবে। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি। কে জানে ওর বাবা বেঁচে থাকলে এমনই হতো কিনা। সোমবার সকাল, রাস্তাঘাটে বেশ জ্যাম। নীরবতা ভাঙতে কিছু বলতে হয় বলে বলল। রজত হেসে বলল, আজকাল আর সেরকম নয়, রোজ জ্যাম, সবসময় জ্যাম। ওনার কথায় রোশনি বলল, হতে পারে, আমি তো মেট্রো করে যাই, তাই জানি না। তারপর রোশনি, ফোন টোন করেছিল দুর্যোধনরা? জিজ্ঞেস করলেন রজত। গোফের ফাঁকে হাসি স্পষ্ট। এটা কিসের হাসি? মজার, তাচ্ছিল্য নাকি ভরসা?
রোশনি মাথা নেড়ে না বলে জানলার বাইরের দিকে তাকালো। রোশনি ভেবেছিল সঞ্জয় একবার হলেও ফোন করবে, কিন্তু কই, ভেবেছিল একবার আসবে। মানুষ চিনতে এত ভুল করেছে রোশনি। চোখ দুটো ছলছল করছে ওর। কি ভয় করছে? গাড়ি চালাতে চালাতেই জিজ্ঞেস করলো রজত। না, একটুও ভয় করছে না। ভয়টাকে একদমই পাত্তা দেয়নি রোশনি। আর আজ তো আনন্দের দিন, তাহলে কিসের ভয়? আজ সে বেরিয়েছে নিজের সম্মান বাঁচাতে, আর আরো অনেক মেয়ের নীরব প্রতিবাদকে শব্দ দিতে। গাড়িতে করে অফিসেই প্রথম যাচ্ছে। যত এগোচ্ছে শহরটা অন্যরকম লাগছে। কাল রাতে যে বাতাসে ছিল রাগ, হিংসার আগুন, দুর্নীতি, আর সেখানে উজ্জ্বল রোদ, শান্ত সকাল, এক ধরনের বিজয়ের গন্ধ। অফিসের গেটে নেমে রোশনি দেখল কোনো পরিবর্তন নেই। শেষ দিন যেমন দেখে গেছে তেমনই আছে, শুধু অস্বস্তির ঢেউ ছড়িয়ে আছে রোশনির চারদিকে। লিফটম্যান অদ্ভুতভাবে তাকাচ্ছে। রিসেপশনে বসে থাকা মেয়ে একবার রোশনিকে দেখে চোখ নামিয়ে ফেলল, যেন সবাই জানে রোশনির মানহানি হয়েছে, চরম অপমান হয়েছে। ঢোকার মুখে পাশের অফিসের পাখির সাথে দেখা, ঠোঁটে কোণে মুচকি হাসি। ও কি সব জানে? অন্যদিন তো কত কথা বলে, চা খেতে যেতে বলে, তাহলে আজ সবাইকে রোশনিকেই ভুল বুঝছে। তাই তো হওয়ার কথা। এখন তো সবাই একজন মেয়ের দোষটাকেই বড় করে দেখে। মনটা খুব খারাপ লাগছে রোশনির। এত কিছু না করলেই হতো বোধহয়। পুলিশ নিয়ে ঢুকলো, এটা কি কোম্পানির জন্য খুব ভালো হলো? এই কোম্পানি তো কিছু করেনি ওর সাথে, বরং ভালো রেখেছে। মাসের শেষে অতগুলো টাকা, প্রমোশনের সুযোগ, এই সব ভাবতে ভাবতেই 4 তলায় পৌঁছে গেছে ওরা। পুরো 4 তলা জুড়ে শুধুই অথেন্টিক সলিউশন। চাকরির জীবন শুরু এর হাত ধরেই। কোম্পানি মানে তো বাবা মা, এদের গায়ে কাদা ছেটানো ঠিক হচ্ছে? হয়তো কাল খবরের কাগজেও আসতে পারে খবরটা। ভাবনাটা আসতেই থমকে গেল রোশনি। ওকে দাঁড়িয়ে পড়তে দেখে অফিসার বললেন, আমি আছি, ভয় পেও না। রোশনি হাসল। ভয় না স্যার, কোম্পানির বদনামের কথা ভাবছি। কোম্পানি তো আমাকে ভরিয়ে দিয়েছে, আজ তার বিনিময়ে আমি সেখানে পুলিশ ঢোকালাম। অফিসার বললেন, পুলিশ নয়, শৃঙ্খলা, যাতে অফিস সুস্থ থাকে। আমরা পুলিশ মানে সমাজের ডাক্তার, বুঝলে খুকুমণি? চলো চলো, আগে ওদের সাথে দেখা করাও। হাঁটতে হাঁটতে তারা দিলেন রজত। আবার থমকে দাঁড়ালো রোশনি। স্যার, আমি তো কারোর থেকে পারমিশন না নিয়ে চলে এসেছি আপনাকে নিয়ে। এবার ম্যাম যদি রেগে যান। ম্যাম মানে? সুমিতা জিজ্ঞেস করলো রজত। রোশনি অবাক হয়ে হ্যাঁ বলল। ম্যামই তো আমাদের কলকাতা ব্রাঞ্চের হেড। ওনাকে না জিজ্ঞেস করে এটা ঠিক হলো না স্যার। রজত এবার দাঁড়িয়ে সরাসরি তাকালো রোশনির দিকে। আগের রাতের সে আগুন আজ আর নেই, কেমন যেন নিভে যাচ্ছে। আগের রাতে এতটাই আগুন ছিল যে বিষয়টা সাধারণ হলেও ভালো লেগেছিল। এতদিন সব শেষ হওয়ার পর খবরটা থানায় আসে, সেটা নিয়ে লড়াইটা খুব কঠিন। কিন্তু এই বিষয়টা একদম গোড়ার দিকে। নজর দিলে অনেক ঘটনাকে এড়ানো সম্ভব। এই দেখো। রোশনির দিকে নিজের মোবাইলটা এগিয়ে দিলেন রজত। সেখানে হোয়াটসঅ্যাপ খোলা, আর তাতে সুমিতা ম্যামের ছবি। পরিষ্কার লেখা, আপনি আসুন, কথা বলুন। সঞ্জয় এই ব্রাঞ্চেই থাকে, বাকিদের হয়তো নাও পেতে পারেন। আর সিসিটিভি ফুটেজ চেক করুন না। আমি রবিবার ব্রাঞ্চ খোলার ব্যবস্থা করছি, আমি নিজেও আসব। ছি ছি, কি বাজে ব্যাপার। রোশনি অবাক হয়ে বললেন, স্যার, আপনি ম্যামকে চেনেন? হেসে ফেললেন রজত রোশনির শিশু সুলভ মুখভঙ্গিতে। না, চিনি না, কিন্তু চিনে নিতে হলো। রজত গম্ভীরভাবে বলল। তাকিয়ে আছে রোশনি, চোখে মুখে অবিশ্বাস। রজত হেসে বলল, সে তো আমি তোমাকেও চিনি না, কি করে বুঝবো তুমি সত্যি বলছো? তাই তো যাচিয়ে দেখলাম। এবার নিশ্চিন্তে কেসটা নিয়ে লড়ব। অফিসারের কথায় কেমন মনের জোর বাড়ল রোশনির। সোজা নিয়ে ঢুকলো সঞ্জয়ের কেবিনে। রোশনি ঢোকার ভঙ্গিতে যেন কাচের টেবিলটাও কেঁপে উঠল। সঞ্জয় ল্যাপটপে কিছু করছিল, চমকে উঠল। তারপরে বলল, রোশনি তুমি? ওর কথা শেষ হতে না দিতেই রজত ঢুকে গেলেন। দরজাটা বন্ধ করে দিলেন জোরে। সঞ্জয়ের মুখে রং এক মুহূর্তে ফ্যাকাশে। স্যার, আই থিঙ্ক দেয়ার সাম মিসআন্ডারস্ট্যান্ডিং। রিয়েলি? অফিসারের কণ্ঠ গর্জে উঠল। তাহলে তোমার রিল্যাক্সড হওয়া কথাটার মানে কি সেটা ব্যাখ্যা করো। সঞ্জয় মুখ খুলছে, আবার বন্ধ করছে। একটা মাছ যেমন জল না পেলে হাঁসফাঁস করে, সঞ্জয় সেই অবস্থাতেই। রজত আরো জোরে বললেন,
বাকিদের ডেকে আনো। সঞ্জয় আমতা আমতা করে বলল, বাকিরা তো এখানে থাকে না, একজন ডিরেক্টর, সে রোজ আসেন না, বাকি দুজন তো হায়দ্রাবাদ ব্রাঞ্চের, ওরা এসেছিল শুধু কয়েকটা ইন্টারভিউ নিতে। অফিসার রেগে বললেন, সবার সাথেই কি একই করেছো ইন্টারভিউ টেবিলে? সঞ্জয় একটু স্মার্ট হয়ে বলল, কি করেছি বলুন তো, যার জন্য আমার ঘরে ঢুকে গেলেন? রজত বললেন, আমরা এমনি আসিনি, রীতিমতো পারমিশন নিয়ে এসেছি। রোশনি এগিয়ে এলো, স্যার আমি রেকর্ডটা প্লে করব? হ্যাঁ প্লে করো। রোশনির ফোন থেকে আবার শোনা গেল, রিল্যাক্সড হয়ে গেলে পোস্টটা তোমার কেউ আটকাবে না, বাকি রাতটা তো সামনে আছে। শব্দগুলো যেন কেবিনের দেওয়াল ভেদ করে পুরো অফিসে ছড়িয়ে পড়ছে। সঞ্জয় দম বন্ধ হয়ে আসা গলায় বলল, রোশনি তুমি ভুল বুঝছো, তুমি তো ব্রড মাইন্ডেড। ব্রড মাইন্ডেড মানে কি সঞ্জয়? রোশনি এগিয়ে গেল, না বলতে পারবো না, না বললে চাকরি যাবে। কেন বলো তো? চাকরিটা কি এইভাবেই পেয়েছিলাম? রীতিমতো পড়াশোনা করে তবে পেয়েছি। তোমরা ভাবো আমরা খুবই সস্তা? যে মেয়েরা সিগারেট খায়, যারা ড্রিঙ্ক করে, যারা রাত করে কাজ করে, তারা খেলো নয়, আধুনিক। সঞ্জয় শব্দ খুঁজে পাচ্ছে না। অফিসার বললেন, তোমার বিরুদ্ধে সেকশন 354 সেক্সুয়াল হ্যারাসমেন্ট আন্ডার ওয়ার্কপ্লেস ল যাদবপুর থানায় এফআইআর রেজিস্টার্ড হয়েছে। তোমাকে এখনই থানায় যেতে হবে, আর কোম্পানিকে আমরা নোটিশ পাঠাচ্ছি। সঞ্জয় প্রায় হাঁটু ভাঁজ করে ফেলল, স্যার প্লিজ, আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। রোশনি শান্ত স্বরে বলল, আমার কেরিয়ার, আমার সম্মান, ওগুলো কি শেষ হতো না? তোমাকে বলতে হবে আমরা কি করেছি, প্রমাণ দেখাতে হবে। সামান্য কথায় কিছু আসে যায় না। কোন প্রমাণের সাপেক্ষে? সিসি ফুটেজ দেখাও। খুব ভেবে ভেবে কথা বলছে সঞ্জয়। সিসিটিভির ওই সময়কার ভিডিও মুছে ফেলা হয়েছে, এর জন্যই না হয় গ্রেফতার করি। চিৎকার করলেন রজত। সঞ্জয় আমতা আমতা করে বলল, মানে? রজত বলল, আইপি অ্যাড্রেস 192.168.0.100 192.168.17 থেকে ডিলিট করা হয়েছে সিসিটিভি ফুটেজ। রাউটার কানেক্ট করে দেখলাম এটা এই ঘরেরই কম্পিউটার। মোবাইল বের করলেন রজত। ক্লাউডের অ্যাক্টিভিটি লগের স্ক্রিনশট, আইপি অ্যাড্রেস লগ, লগ ইন অ্যাক্টিভিটি, ডিভাইস ডিটেলস, সবের স্ক্রিনশট তুলে রেখেছেন রজত। অবাক হয়ে যাচ্ছে রোশনি। এত খবর কোথা থেকে পেলেন অফিসার? এই দুদিন তো শুধু টেনশন করে কাটিয়েছে রোশনি। আর ইনি? রোশনি, তোমাদের সুনিতা ম্যাম বড্ড ট্যালেন্টেড, আইটির মাথা একজন। উনি সাহায্য করেছিল সবটা বের করতে, উনি না থাকলে এত তাড়াতাড়ি সমাধান হতো না। অফিসার সঞ্জয়কে বাইরে বের করে নিয়ে গেলেন। ততক্ষণে পুরো অফিসে খবর হয়ে গেছে, বাইরেটা থমথমে নিস্তব্ধ। অনেকে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে, কেউ কেউ রোশনির দিকে এমনভাবে তাকাচ্ছে যেন আজ প্রথমবার বুঝলো সাহস কি জিনিস। হয়তো কেউ কেউ এটাকে বাড়াবাড়ি বলছে, কেউ বা বলছে বেশি সতী, যেন নিজে কখনো কিচ্ছু করে না। কয়েক মিনিট পরে রজত এসে ব্রাঞ্চ ম্যানেজারের ঘরে ঢুকে গেলেন। রোশনিকেও ডেকে নিলেন। স্যার, অ্যারেস্ট করলেন ঠিক আছে, কিন্তু এর শেষ কোথায়? সুনিতা বলতেই রজত বললেন, বাকি তিনজনকে একটু ডেকে পাঠানোর ব্যবস্থা করুন। প্রত্যেকে একটু রগড়াতে হবে, আর কাউন্সেলিং এর ব্যবস্থা করাতে হবে। আর দেখবেন এদের অন্তত 2 বছর যেন কোনো প্রমোশন বা ইনক্রিমেন্ট না হয়। বেশি দিন আটকে রাখবো না, কিন্তু বুঝতে হবে সবকিছু অত সহজ নয়। মাথা নাড়িয়ে সম্মতি জানালেন সুনিতা। ছেলেটাকে বহুদিন দেখছি, এরকম নয় জানেন। কে জানে, সঙ্গদোষ বোধ হয়। ওই বিকাশ ছেলেটা খুব সুবিধার নয়, বললেন সুনিতা। ব্যাস, ওই বিগড়েছে তাহলে। যাই হোক, আপনি ওদের ডেকে পাঠান। ও, ডাইরেক্টরকে পারবেন না বললেন? আসলে ওকেই দরকার ছিল। ওপর মহলের হাত না থাকলে এত সাহস এদের হবে না। ভাবছে প্রমোশনের লোভে সবাই সব করে, আর করেও মেয়েরা। কজনের রোশনির মতো সাহস আছে? বলছেন রজত। রোশনি, তুমি ঠিক আছো তো? সুমিতা বলতেই কেঁদে ফেলল রোশনি। অনেক কিছুই করছে, কিন্তু মন সবসময় বলছে ঠিক হচ্ছে না। কারোর চাকরি যাক এটাও চাইনি, সঞ্জয়ের তো নয়। ম্যাম, আমার রেজিগনেশন লেটার। একটা খাম বের করে দিল রোশনি। কেন? অবাক হয়ে বলল সুনিতা। তুমি চাও তবে আজই ট্রান্সফার, নতুন টিম, নতুন রিপোর্টিং, সব ব্যবস্থা করা হবে। সুনিতার মুখ দেখে বোঝা যাচ্ছে উনি একদমই চান না যে রোশনি চলে যাক কোম্পানি ছেড়ে। তুমি কি ভয় পাচ্ছ রোশনি? জিজ্ঞেস করলেন সুনিতা। রোশনি খুব শান্তভাবে বলল, খারাপ লাগছে। আমার জন্য কারোর ক্ষতি হোক চাইনি,
কোম্পানির বদনাম। সুনিতা হেসে বলল, বোকা মেয়ে। কোম্পানির এতে কত সুনাম হলো জানো, স্বচ্ছতা পেল, লোকে জানলো যে কোম্পানির পিছনে কোনো অন্ধকার নেই। তুমি ঠিক করেছো, তুমি চাইলে আমি তোমার ট্রান্সফার করিয়ে দিতে পারি। আবার বলল সুনিতা, না ম্যাম, ট্রান্সফার চাই না। আবার আমি এখানেই কাজ করব, কিন্তু এবার থেকে কেউ ট্রেনিং এর নামে, প্রমোশনের নামে, লেট নাউট ওয়ার্কের নামে কোনো মেয়েকে যেন টার্গেট না করে, শুধু এইটুকুই চাই। সুনিতা হেসে বলল, নিশ্চয়ই, আজ থেকে নতুন নিয়ম চালু হবে, তোমার উদাহরণ জলজল করবে। কথা। রোশনি একটু হাসল, বুকে জমে থাকা দীর্ঘদিনের ভার যেন একসাথে নেমে গেল। সুমিতার ঘর থেকে বেরিয়ে সোনালি আলোয় রোশনি নিজের প্রতিফলন দেখল। চোখে ক্লান্তি আছে, কিন্তু হার নেই। নিজের ভেতরে দ্রৌপদী আজ বস্ত্রহরণের সভা থেকে ফিরে এসেছে মাথা উঁচু করে। ফোন করল, মা, আমি পেরেছি। ওপাশ থেকে অমৃতা বলল, জানতাম পারবি, আমি যা পারিনি তুই পারবি। তোর চাকরিটা? অমৃতার কথায় রোশনি বলল, আছে। অমৃতা বলল, প্রমোশন? হ্যাঁ, প্রমোশন তো হলো, দ্রৌপদী থেকে রোশনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।